আপনি এখন এক বৃদ্ধ সাপ, ফনা তুলতে গেলে নেতিয়ে পড়বেন নিজেই। আপনার পরাজিত চেহারা দেখেছিলাম 1971-এ। 71 জেলখানার এই নির্জন ছেলে আবার 71 থেকে। 71 আবার এসে গেছে। 71 বারবার ফিরে আসে আমাদের হৃদয়ে, অনুভবে, চেতনায়, অস্তিত্বের প্রতিটি সত্তায়। ঘুম আসে না? ঘুমো। আপনি আমাকে বলেছিলেন সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সে ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া কঠিন। আমি আপনাকে বলেছিলাম শারমিন রিমা হত্যা মামলায় তার স্বামী মুনিরের ফাঁসির কথা। আপনি সেখানে বলেছিলেন এটি একটি স্পেসিফিক মার্ডার কেস, এখানে অভিযুক্ত একজন। যখন ট্রাইব্যুনালে ট্রায়াল শুরু হলো তখনও আপনি আমাকে বলেছিলেন কোনো স্পেসিফিক এভিডেন্স নেই, এখানেও ভরসা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, এখানে ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া কঠিন। কারণ সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সে প্রসিকিউশন সেভাবে প্রমাণ করতে পারে না, এখানে অভিযুক্তরা বেনিফিট অফ ডাউটে খালাস পেয়ে যায়। কিন্তু হচ্ছেটা কি? হ্যাঁ, আব্বার সাথে কি হচ্ছে? আব্বার সিনিয়র জুনিয়র সব কলিগদের সাথে কি হচ্ছে? আমাদের দেশের প্রসিকিউশন যে একটা স্কিলফুলি উইথ ফুল কমিটমেন্ট পারফর্ম করবে ভাবতেই পারি না। অন্যদের সাথে যাওয়ার হয়েছে, এখন আব্বার কেসের ব্যাপারে কি করবেন সেটা বলেন। দেখি কি করা যায়। এতদিন তো সব ঠিকই ছিল, এখন আবার এসে হাজির হয়েছে চাক্ষুষ সাক্ষী, সো কল্ড ভিকটিম। আব্বার চোখের দিকে তাকাতেই পারি না। সাক্ষী যদি কোর্টে হাজির না হয় অথবা হাজির হলেও হোস্টাইল সাক্ষ্য দেয়। হোস্টেল সাক্ষ্য মানে? ইট মিনস সাক্ষী কোর্টে হাজির হলো, ডকেটে দাঁড়ালো, কিন্তু সে বলবে যে তাকে যে ঘটনার জন্য সাক্ষী মানা হয়েছে সে ঘটনা সম্পর্কে সে কিছুই জানে না, অথবা তার যা বলার কথা সেটা না বলে সে উল্টো কথা বলল। এটা কি করে সম্ভব? সেটা আপনাদের ব্যাপার, আমি পথটা জানিয়ে দিলাম আর কি। অপরাধ গুরুতর, দণ্ডবিধির 396 ধারা, খুন সহকারে ডাকাতি। বলেন কি, আপনার মতো মানুষ আবার ডাকাতি করতে পারে, তার সাথে আবার খুন? খুন করেছি কি করিনি সেটা তো তদন্ত আর বিচারে প্রমাণ হবে, কিন্তু অভিযোগ এসেছে আমি আরো 5 জন নিয়ে চাকলাদার অ্যান্ড সন্সে ডাকাতি করতে গিয়েছিলাম। তাদের গার্ড যিনি ডাকাতিতে বাধা দিতে এসেছিলেন তাকে খুন করেছি। কি কন ভাই, আমার বিশ্বাস হয় না। কেন বিশ্বাস হবে না? 2 জন ডাকাত তো জবানবন্দিও দিয়েছে, তারা আমার নামও বলেছে। আমি নিশ্চিত ভাই আপনারা ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। ডরায়েন না ভাই, তদন্তে নিশ্চয়ই প্রমাণিত হবে আপনি ওই সবের মধ্যে ছিলেন না। না, আমি ভয় পাই না, বরং ওরা আমাকে এবং আমাদের ভয় পায়।
আর তাই তারা আমাকে ষড়যন্ত্র করে এখানে ঢুকিয়েছে। প্লিজ আইনের লিমিটেশন বোঝার চেষ্টা করুন। এটা তো সত্যি যে ডাকাতি হয়েছে এবং ডাকাতদের হাতে একজন খুনও হয়েছে। এর মধ্যে দুজন ডাকাত ধরা পড়েছে। তারা 164-এ কনফেশনাল স্টেটমেন্ট দিয়েছে। এই অবস্থায় আপনার ছেলেকে গ্রেপ্তার না করে আমাদের কোনো উপায় ছিল না। কিন্তু আমার ছেলে তো সেদিন ঢাকায় ছিল না, সংগঠনের কাজে রংপুর ছিল। আর আমরা ওর ঢাকার বাইরে থাকা সমস্ত ডকুমেন্ট আপনাদেরকে দিয়েছি। তদন্ত এখনো শেষ হয়নি, আর আপনার ডকুমেন্টগুলো ভেরিফাই করা হচ্ছে। যদি ঘটনার সাথে সংযুক্ত না থাকে তাহলে আপনার ছেলের চার্জশিটে নাম আসবে না। কবে তদন্ত শেষ হবে, কবে চার্জশিট হবে, আর ততদিন আমার ছেলে জেলে থাকবে? দেখুন, এই বিষয়ে সিদ্ধান্ত দেবে কোর্ট। তবে আপনার অনারে আমরা কিন্তু আপনার ছেলেকে রিমান্ডে নিচ্ছি না। স্বাধীন বাংলাদেশে আমার ছেলে একটা রাজাকারের দায়ের করা মামলার আসামি হয়ে জেলে আছে, ভাবতেই পারছি না। আমাদের কাছে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ডাকাতরা ধরা পড়ার পরে 164-এ স্টেটমেন্ট দেওয়ার সময় আপনার ছেলের নাম বললো কেন? ওদেরকে দিয়ে সেজানের নাম বলানো হয়েছে। বলানো হয়েছে? অবশ্যই। এমন কাজ কে করেছে? একটু ভাবুন, সেজানরা যুদ্ধাপরাধীদের বিচারে সোচ্চার, যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, অপরাধীরা শাস্তি পাচ্ছে। কারা ওদেরকে ঝামেলা ফেলতে পারে একটু ভাবুন। তার মানে আপনি বলতে চাচ্ছেন আজহার চাকলাদারের লোকেরা আসামিদেরকে দিয়ে সেজান মানে আপনার ছেলের নাম বলিয়েছে? সেটা কি হতে পারে না? হয়তো খুনের আর ডাকাতির মামলা তারাই সাজিয়েছে। কি বলেন এসব? শুনুন অফিসার, আত্মীয় স্বজনকে ফাঁসানোর জন্য নিজের সন্তানকে খুন করবার মতো নৃশংসতার ঘটনাকে আমরা শুনিনি। সেখানে সেজানদেরকে হতোদ্যম করে দেওয়ার জন্য খুনের মামলা, ডাকাতির মামলা সাজানো কি খুব কঠিন কাজ? একের পর এক ভুল করেছে ফিল্ড মার্শাল আইয়ুব খান। প্রথম ভুল 1958 সালে মার্শাল্লাহ জারি করা। দ্বিতীয় ভুল 1965 সালের প্রেসিডেন্ট নির্বাচন কায়েদে আজমের বোন ফাতেমা জিন্নাকে কম্বাইন্ড অপোজিশন পার্টির ক্যান্ডিডেট হিসেবে নির্বাচন করতে দেয়া। বিতর্কিত সেই নির্বাচনে কায়েদে আজমের বোন ফাতেমা জিন্নার পরাজয় পাকিস্তানের আমজনতা স্বাভাবিকভাবে নিতে পারেনি। তৃতীয় ভুল আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে নেয়া। আরে বাবা, 1969 সালের 25শে মার্চ তুমি তো ক্ষমতা ছেড়েই দিলে, তাহলে মাত্র কয়েকদিন আগে 22শে ফেব্রুয়ারি কেন তুমি মামলাটা প্রত্যাহার করতে গেলে? হ্যাঁ, এসব পুরনো প্রসঙ্গ বাদ দিন। না না, পুরনো প্রসঙ্গ বাদ দেওয়া যায় না। এই আইয়ুব খান, ইয়াহিয়া খানের ভুল আর ভুট্টোর এগোই তো পাকিস্তানটা ভেঙেছে। আরে পাকিস্তান ভাঙার প্রক্রিয়া শুরু হয়েছে তো 1952 সালের ভাষা আন্দোলন থেকে। তারপরও তো পাকিস্তান টিকে ছিল, 19 বছর টিকে ছিল। কি ছিল না? এর পরের ঘটনাগুলো তো এই তিনজনেরই সৃষ্টি। যাই হোক, এখন আপনি কি করবেন? আব্বার কি হবে? লড়ে যাব, শেষ পর্যন্ত লড়ে যাব। হ্যাঁ শুনুন, ধর্মকর্মের ধারে কাছে না থাকা কায়েদে আজম মুসলিম লীগের দ্বিজাতি তত্ত্বের উপরে ভর করে পুরো ভারতবর্ষের একেবারে মুসলমানদের নেতা হয়ে গেলেন। পার্টিশনের পর পাকিস্তানের গভর্নর জেনারেল হয়ে গেলেন পাকিস্তানের জাতির পিতা। হ্যাঁ দেখুন, আমি একজন লয়ার, আমি একজন অ্যাডভোকেট। আমি আপনার বাবা কি রাজনীতি করেছেন বা করেন সেটা আমার বিবেচ্য নয়, তবে গুরুত্বপূর্ণ। আই উইল ফাইট টিল এন্ড। তবে আউটফিল্ডের জন্য একটা গেম প্ল্যান থাকা দরকার। একটা গেম তো খেলা হয়েছে সেজানকে নিয়ে। হ্যাঁ, সে তো সাইডলাইনের গেম। মেইন ফিল্ডে একটা গেম প্ল্যান দরকার। শুনুন, আপনি আপনার বুদ্ধিমান বাবার কাছে পরামর্শ নিতে পারেন। আব্বার সাথে যখন কথা বলি
তখন ঘুরিয়ে ফিরিয়ে কথা বলি, কারণ কি ওই সময় স্পেশাল ব্রাঞ্চের লোক থাকে। আরে আপনি ইশারায় কথা বলবেন, ইশারায় জেনে নেবেন, দেখবেন আপনার আব্বা সুন্দর একটা পথ বাতলে দেবেন। ঠিক আছে, দেখি। আমি বরং আজকে উঠি। এতটা বিমর্ষ আগে কখনো দেখিনি আপনাকে, এতটা বিপন্ন কখনো মনে হয়নি আপনাকে। সে কি ওরকম কাতর দৃষ্টিতে তাকিয়ে আছেন যে বড়? এরকম আড়ষ্টতা, বিহ্বলতা আপনার চরিত্রের সাথে বড়ই বেমানান। ও কি মাহতারাম, হঠাৎ যেন ফুঁসে ওঠার চেষ্টা করছেন, ক্রোধে উন্মত্ত হয়ে আবার কাকে ঘায়েল করতে চাইছেন? বৃথাই আপনার এ আস্ফালন। আজ আপনার করার নেই কিছুই। আপনি এখন এক বৃদ্ধ সাপ। ফনা তুলতে গেলে নেতিয়ে পড়বেন নিজেই। আপনার পরাজিত চেহারা, শঙ্কিত অভিব্যক্তি মানুষের সকল অর্গল খুলে দিয়েছে। বাঁধ ভাঙা জোয়ারের মতো ফুঁসে ওঠা, অগ্নিগিরির জ্বলন্ত লাফার মতো, ধাবমান টর্নেডোর মতো এগিয়ে আসছে তারা আপনার বিচারের জন্য। চাচা যান, জাফর, কেমন আছো আলী নওয়াজ? জি ভালো। কতদিন পরে তোমাদের বাড়িতে এলাম। আমরা খুবই কাছের প্রতিবেশী। তোমার আব্বার সঙ্গে আমার বন্ধুত্ব না থাকলেও ভালো সম্পর্ক ছিল। তুমি আর জাফর একই স্কুলে পড়াশোনা করেছো, ভালো বন্ধু তোমরা। আমরা সহপাঠী ছিলাম ঠিকই, কিন্তু বন্ধু ছিলাম না। তুমি আমাকে বন্ধু না ভাবতে পারো, কিন্তু আমি সবসময় তোমাকে বন্ধুই ভেবেছি। তাই নাকি? আলী নওয়াজ, মানুষের বয়স যত বাড়ে তার বন্ধুর সংখ্যা ততই কমে যায়। তার উপরে উন্নয়ন, সমৃদ্ধি, ব্যক্তিগত বৈভব বৃদ্ধি মানুষকে নিঃসঙ্গ করে ফেলেছে। এরকম সময়ে আমাদের সম্পর্কগুলোকে আরো নিবিড়ভাবে পরিচর্যা করা দরকার। জানো তো, দিন শেষে মানুষকেই মানুষের বেশি প্রয়োজন হয়। আমার কাছে কি কোনো প্রয়োজন আছে আপনাদের? না, তোমার ছেলে যা শুরু করেছে। আমরা একই এলাকায় থাকি, অথচ তোমার ছেলে এলাকার সবচেয়ে বয়োজ্যেষ্ঠকে নিয়ে। আলী নওয়াজ, তুমি জাফরের কথা কিছু মনে করো না। শুধু তোমার ছেলে সেজানের কথা নয়, বর্তমান প্রজন্মের কথাই ধরো না কেন। ওরা না জেনে না বুঝে যা করছে। ওদের কি দেখে মনে হচ্ছে যে ওরা না বুঝে না শুনে এরকম করছে? না মানে 1971-এর ইস্যু নিয়ে ওরা যেভাবে কথা বলছে, ওরা তো আসলে 71 দেখেনি। কিছু মনে করবেন না চাচা, আমরা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখিনি। তাই বলে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়নি? হত্যাকাণ্ড ঘটেনি? বাংলার ভাষা আন্দোলন আমরা দেখিনি। তাই বলে কি রাস্তায় মিছিল হয়নি? পুলিশের গুলিতে রফিক, সালাম, বরকত, শফিকরা কি মারা যায়নি? সেজানরা 71-এর মুক্তিযুদ্ধ দেখেনি। তাই বলে কি হত্যাকাণ্ড, নৃশংসতা, ধ্বংসযজ্ঞ এগুলো ওরা দেখতে পারে না? তুমি তো তোমার ছেলের মতোই কথা বলছো। তাই তো হওয়ার কথা নাকি? জাফর, তুমি থামবে? নওয়াজ, এ কথা সত্যি যে 71 সালে কিছু বিশৃঙ্খল ঘটনা ঘটেছে, এলোমেলো কাজও কিছু হয়েছে। আমাদের মত ও পথের লোকদের দ্বারা হয়তো কিছু অন্যায় হয়েছে, কিন্তু তাদের সেন্টিমেন্টটা তো তোমাকে বুঝতে হবে।
এরা সবাই পাকিস্তানের জন্য আন্দোলন করেছিল, তাদের চোখের সামনে পাকিস্তানকে ভেঙে যেতে। কেন বঙ্গবন্ধু কি পাকিস্তানের জন্য আন্দোলন করেননি? এখনকার ছেলেমেয়েরা যা করছে বুঝে শুনে করছে। ওরা অনেক বেশি সহনশীল, আইনের প্রতি শ্রদ্ধাশীল। যুদ্ধাপরাধীদের বিচারের দাবি করছে, কিন্তু আইনকে নিজের হাতে তুলে নিচ্ছে না। সমস্যা হলো তোমার ছেলে সভা সমিতিতে যুদ্ধ অপরাধীদের বিচার চাইছে, সেটা কিন্তু একেবারে প্রকাশ্য সভায় সরাসরি আমার নাম ধরে। কেন আপনি রাজাকার না? যুদ্ধাপরাধী না আপনি? দেখো, কে 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 ওখানে? হ্যাঁ, আলিদাউদের ছেলে সেজান, আতিয়া বানুর নাতি মুক্তি, নাকি হরিপদের ছেলে সাধন? কে কে ওখানে? হ্যাঁ, সেজান, মুক্তি, সাধন। আরে আমার দিকে কেন এগিয়ে আসছো? এসো না, আমার দিকে এসো না। কেন আসছো আমার দিকে? ম্যাকবেথের ডাকিনীর মতো, হ্যামলেটের নিহত পিতার মতো, দাস্তে খারবালার খঞ্জর হাতে শিবরের মতো। এসো না, এই যাও 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 যাও, আবার এখান থেকে চলে যাও, যাও বলছি, যাও যাও যাও। ভয়? কিসের ভয়? এখানে ভয় পাওয়ার প্রসঙ্গ কেন আসছে? আব্বা আপনি শান্ত হন, আমি ওইভাবে বলিনি। আপনার মতো মানুষ ভয় পাবে না, এটাই তো স্বাভাবিক। আব্বা আমরা গুনাহগার বান্দা, আমরা ভয় পাই আপনাকে হারানোর ভয়। আব্বা এত সোজা না, আমাকে দণ্ড দেওয়া এত সহজ হবে না। শোনো জাফর, অনেক কষ্টে নিরিবিলিতে কথা বলার সুযোগ পেয়েছি। আমি কি বলছি সেটা মন দিয়ে শোনো, আমার কথাটা মন দিয়ে শোনো। আতিয়া বানুকে যে কোনো মূল্যে ঠেকাতে হবে। যদি সোজা আঙ্গুলে ঘে না ওঠে, আঙ্গুল বাঁকা করতে হবে। জি আব্বা। প্রথমে তাকে বোঝাও, যদি না বোঝে তাকে লোভ দেখাও, তাতেও যদি কাজ না হয় সরিয়ে দেই আব্বা, দুনিয়া থেকে সরিয়ে দেই। না, এই কাজটা একেবারেই করবে না। মনে রেখো, এত বছর পরে রাষ্ট্র যখন আমাদেরকে ধরেছে, আটঘাট বেঁধেই ধরেছে। আর এসব ক্ষেত্রে সাক্ষীদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হয়। তাহলে আব্বা? কান টানো, কান টানলেই মাথা আসবে। জেলখানার ভিজিটিং রুমে এর চাইতে খোলাসা করে কিছু বলতে পারছি না। বুঝতে পেরেছি আব্বা, ঠিকঠাক বুঝতে পেরেছি। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ছোট চাকলাদার, আপনি এই বাড়িতে? ফুপুর সাথে একটু দেখা করতে আসলাম। এই বাড়িতে আপনার ফুপু? আতিয়া বানু? আতিয়া বানু আপনার ফুপু? জীবনের প্রথম শুনলাম। বাড়িতে আছে? না, ঢাকা গেছে। সাক্ষী দিতে? না, এখনো ডেট পড়ে নেই। কে এসেছে? এই ছোট চাকলাদার, মানে জাফর চাকলাদার, বুবুর সাথে দেখা করতে আসছে। আমাদের লিয়াকতের মেয়ে না?
এমন ভাব করতেছেন যেন জীবনে কোনোদিন দেখেন নাই। না না, দেখেছি তো অবশ্যই, একটু কনফিউজড হয়ে গেলাম আর কি। কেমন আছো মুক্তি? জি ভালো, আসুন ভিতরে আসুন। সেজান খুব ভালো একজন ছেলে, আমরা একই মহল্লায় থাকি, প্রতিবেশী। তোমার সাথে যে সেজানের একটা ভালো সম্পর্ক আছে সেটা আমরা জানি, কিন্তু ওর জেলে যাওয়ার বিষয়টা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। হ্যাঁ, আমাদের দোকান সেটা ডাকাতি হয়েছে, আমাদের যে গার্ড সে খুন হয়েছে, সবই সত্যি, কিন্তু সেজানের মতো এরকম ভদ্র শিক্ষিত একটা ছেলে সে এরকম একটা কাজ করবে এইটা অন্তত আমরা বিশ্বাস করি না। কিন্তু তারপরেও তো ওকে ওই কেসে জেলে যেতেই হলো। হ্যাঁ, আমরা পুলিশকে বলেছি, যদিও দুজন ডাকাত 164-এ স্টেটমেন্ট দিয়েছে যে সেজান এটার সাথে জড়িত, এবং কেন বলেছে, কারা এই ডাকাতদের বলিয়েছে, পুলিশকে বলেছে যে এগুলো ফাইন্ড আউট করার জন্য। আপনি পুলিশকে এই কথা বলেছেন? পুলিশ সেটা মানলো? কেন মানবে না? আমি তো যুক্তির কথা বলেছি, সত্য উদ্ঘাটনের জন্য অনুরোধ করেছি। তাছাড়া ওরা আমাদের প্রতিবেশী সেটাও জানিয়েছি, এবং আমার শৈশবের বন্ধু ছিল সেজানের বাবা। কিন্তু সেজান তো যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যাপারে অনেক সোচ্চার, সেটা কি আপনার মর্মপীড়ার কারণ না? সেজান আমার মর্মপীড়ার কারণ কেন হবে? কাঠগড়ায় দাঁড়িয়েছে তো আমার বাবা, আমি তো না। হ্যাঁ, আর সেজান তো একা এই আন্দোলন করছে না, আরো অনেকেই করছে। আপনি দিদার কাছে কেন আসছেন? এমনি অনেকদিন ফুপুজানের সাথে দেখা হয় না, শুধু দেখা করতে আসা, ফুপুজান কেমন আছে জানতে আসে। সেজানের কি জামিন হবে? তদন্তে কি ও খালাস পাবে? দেখো মুক্তি, তদন্ত, বিচার, খালাস এসবই হচ্ছে আদালতের ব্যাপার, এখানে আমার কিছুই করার নেই বা কিছুই বলার নেই। তবে আমি মনে প্রাণে চাই সিজান এই ডাকাতি মামলা থেকে খালাস পাক। সত্যি? অবশ্যই সত্যি। দিদা মনে হয় চলে এসছে। মমরেজ, আই মমরেজ, বুঝলেন এই গাড়ি কার? কে আসছে? জাফর চাকলাদারের, আজহার চাকলাদারের ছেলে। এই বাড়িতে তার কি প্রয়োজন? হ্যাঁ হ্যাঁ, বাসের টিকিট জোগাড় করেছি, আর রংপুরে থাকার একটা প্রমাণ জোগাড় করতে হবে, এই তো। না না না, ও হোটেলে থাকবে কেন, ওর এক বন্ধুর বাড়িতে ছিল, আর ওর বন্ধুর বাবা মা তদন্তের সময় এই তথ্য জানাবে। না না, আর তো কোনো, হ্যাঁ একটা প্রুফ হয়তো জোগাড় করা যাবে। সেদিন রাতে ওরা যে রেস্টুরেন্টে গিয়েছিল, সেই রেস্টুরেন্টের সিসি ক্যামেরা, একটু প্লিজ একটু, সাবেরা, সাবেরা কেঁদো না, একটু ধৈর্য ধরো সাবেরা, বুঝতে পারছো না কেন? কথা দিচ্ছি আমি, 2-1 দিনের মধ্যে ও বাইরে চলে আসবে। সাবেরা প্লিজ। সরি, হ্যাঁ আসলে ছেলে জেল খাচ্ছে, তার জন্য যতটা না কষ্ট পাচ্ছে মা হিসেবে, ছেলের বিরুদ্ধে আনিত অভিযোগ, তার জন্য অনেক বেশি কষ্ট পাচ্ছে। খুনের মামলা, ডাকাতির মামলা, মা হিসেবে তো এটা, সরি। আচ্ছা রাখছি, হ্যাঁ দেখুন দেখুন, জি জি প্লিজ। সাবেরা, সাবেরা।
আব্বাও সেই সময় নিরাপদে ছিলেন না। আর্মির কথা না শুনলে হয়তো প্রাণের ভয়ে কোনো কাজ করা আর রাজনৈতিক বিশ্বাস এবং আদর্শ থেকে কাজ করার পার্থক্য আমি বুঝি। এটা তো মানতে হবে, আব্বার জন্য হলেও সেই সময় জানমালের ক্ষতি কম হয়েছে ওই এলাকায়। ক্ষতি কম হয়েছে? কি বলতে চাও তুমি? হ্যাঁ, এক জুম্মার দিনে বড়িতলা মসজিদেই 300-রও বেশি মুসল্লিরা মেরে ফেলছে। আমাদের এই জায়গার কোনো হিন্দু বাড়ি, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি, মুক্তিযোদ্ধাদের বাড়ি জ্বালায় দেওয়া হয় নাই বলো? সাধারণ জনগণের বসত ভিটা, দোকানপাট কম জ্বালানো হয়েছে? ছড়রা গুলি দিয়া বালি হাঁস মারার মতো করে ব্রাশ ফায়ার করে মানুষ মারছে শত শত, হাজার হাজার। আচ্ছা ধরে নিলাম এগুলো হয়েছে, কিন্তু আব্বা তো সেই সময় স্পটেই ছিল না। আব্বা তো তখনও ঢাকায় থাকতো ফুপু। আজহার চাকলাদারের পরিকল্পনা মতো আর্মিরা সব কিছু করছে। শুধু কি পরিকল্পনা করছে, নিজে দাঁড়ায় থেকে টনিক সেনের বাড়ির 17 জনরে মারছে। বড়ইতলা মসজিদে মুসল্লিদের গুলি করার সময় সেখানে সে ছিল, আর্মিদের সঙ্গে ছিল সে। ফুপু এই ঘটনা যখন ঘটছিল তখন কি আপনি দেখছিলেন? আপনি কি তখন সামনে ছিলেন? তুমি কি আমাকে জেরা করতে আসছো নাকি জাফর? সি 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 ফুপু, এইটা আপনি কি বললেন? জেরা কেন করতে যাব? মানে আপনি যখন সাক্ষী দিতে যাবেন তখন তো উকিলরা আপনাকে এই ধরনের প্রশ্ন করতে পারে। বড়ইতলার মসজিদে যে 4-5 জন মুসল্লি বেঁচে গেছিল তাদের একজন ছিল মুক্তির দাদা। সে বেঁচে থাকলে এখন সাক্ষী দিতে পারত, কিন্তু তারা তো বাঁচতে দেওয়া হয় নাই। তারে কারা মারছে সেও তো আমি জানি, আর এও জানি আমার কে নিয়ে গেছিল আর্মির ক্যাম্পে। ফুপু ফুপু যান আপনি। খবরদার খবরদার, তুমি আমাদের ফুপু মারবো না। আমি তোমার ফুপু, আমি তোমার ফুপু। তার মানে তোমার বাপ আমার ভাই না? ছি ছি, কোন ভাই সম্মান নষ্ট করার জন্য তার বোনকে পিশাচের হাতে তুলে দেয় না। ঠিক আছে ফুপু যান, ঠিক আছে, কিন্তু আমিও তো আমার আব্বা হুজুরকে অনেক ভালোবাসি। একজন বয়স্ক মানুষ, একজন ধার্মিক মানুষ, প্রতিদিন সে তাহাজ্জুদের নামাজ আদায় করে। আমি আমি বৃদ্ধ ধার্মিক আজহার চাকলাদারের বিরুদ্ধে সাক্ষ্য দেব না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি মহান ফুপু, আপনি মহান। আমি সাক্ষ্য দেব 71 সালের যুবক, পাকিস্তান বাহিনীর দোসর, খুনি, লুটেরা, ধর্ষক, পিস কমিটির নেতা রাজাকার আজহার তাকলাদারের বিরুদ্ধে। আল্লাহর কসম আমার আব্বা রাজাকার ছিল না, রাজাকার ছিল না। রাজাকারদের নেতা ছিল। অনেক হয়েছে, এবার যান। অনেক আশা করে আসছিলাম। আপনি যাবেন নাকি? ঠিক আছে যাচ্ছি। সবকিছুই এখন আমাদের প্রতিকূল, তবে সময় আবার আমাদের আসবে একদিন। আতিয়া বানো, দুঃখিত ফুপুজা, আবারও বলি ক্ষমা মহত্বের লক্ষ্য, আর এই মহত্বের কারণে আখেরাতে অনেক শান্তি পাওয়া যায়, ভালো কিছু পাওয়া যায়। আসি, আসসালামু আলাইকুম। এটা সাধারণ কোনো কেস না। এই মামলার কোনো সাক্ষীকে আনইম্পর্টেন্ট ভাবার কোনো সুযোগ নেই। কিন্তু আমি তো এমন কিছু বলি নাই, আমি তাকে অনুরোধ করেছি মাত্র। আপনি যে কি করতে পারেন সেটা আমি ভালো করেই আন্দাজ করতে পারি। আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি সাক্ষীকে মামলায় সাক্ষ্য প্রদান থেকে বিরত থাকতে বলেছেন। সাক্ষী
স্বাক্ষর প্রদান করলে তাকে দেখে নেবেন, এ কথা বলেছিলাম। না, এমন কথা বলিনি, আমি শুধু তাকে না না না, সোশ্যাল মিডিয়ার এই যুগে আপনি তার বাড়িতে না গিয়েও তো যোগাযোগটা করতে পারতেন। বুঝতে পেরেছি, আমি আর আমার আঙ্গুল সোজা রাখতে পারছি না। আমি কি আপনাকে সোজা আঙ্গুলে ঘি তুলতে বলেছি? আপনি ভয় পাবেন না প্লিজ, আপনি কোনো হেজিটেটও করবেন না। আজহার চাকলাদারের মানবতা বিরোধী অপরাধের মামলার আপনি একজন গুরুত্বপূর্ণ সাক্ষী, তাই রাষ্ট্র আপনার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। আমি আপনাকে থানা থেকে ফোর্স পাঠিয়ে নিরাপত্তার ব্যবস্থা করব। এই যে অনুরোধ, হুমকি, এসব ওরা করেছে ভয় থেকে, অপরাধীর শাস্তি পাওয়ার ভয়। একে একে যুদ্ধ অপরাধীরা শাস্তি পাচ্ছে, কেউ ঠেকাতে পারছে না বিচার। এই খুনিরা দীর্ঘদিন ভেবেছিল ৭১-এ করা অপরাধের কোনো বিচার হবে না, বিচার হবে না ১৫ই আগস্টের ঘটনা। কিন্তু এখন ওরা বুঝতে পেরেছে বিচার হবেই, শাস্তি পাবেই অপরাধী। আর এইরকম অবস্থায় ওরা নিজেদের রক্ষা করবার জন্য সব রকম চেষ্টা করতে পারে, সব। আর সেই কারণেই আপনার নিরাপত্তা দরকার। এই নিরাপত্তা যতটা না আপনার জন্য প্রয়োজন, তার থেকে বেশি প্রয়োজন সত্য উদ্ঘাটন করার জন্য এবং অপরাধীর শাস্তি নিশ্চিত করার জন্য। ঠিক আছে, আপনি করুন, যা ভালো মনে করেন করুন, কিন্তু খেয়াল রাখবেন ওই নিরাপত্তার নামে যেন অতিরিক্ত কিছু না করা হয়। না না, তা হবে না। আপনার যে কোনো প্রয়োজনে আপনি আমাকে ফোন করতে পারেন। তো আমি আজকে আসি। দিদা, আমার তো খুব ভয় করছে। এখনো যদি আজহার চাকলাদারদের ভয় পাই আমরা, তাহলে সাহস করে দাঁড়াবো কবে? তোমার দাদু তো সে বিরুদ্ধ সময়ও ভয় পায়নি, পায়নি ভয়। কি বলে? আমার কাজ হচ্ছে কেল্লাফতে করা, সাফা করা, অপহরণ, ছিনতাই, এইসব তো আমার কাজ না। মামনি বেগ, আগে আমার কথা শোনো। সব সময় এক তরিকায় কাজ চলে না। তোমার নিশ্চয়ই মনে আছে আতিয়া বানুর স্বামী সুজাবত সরকারকে যখন সাফা করা হয়, সেই সময়টা ছিল আমাদের সময়, সোনালী সময়। আর সেই কারণেই এমন একজন বিশিষ্ট ব্যক্তি, সমাজসেবককে হত্যাকাণ্ডের পরেও আমরা সুন্দরভাবে বিষয়টাকে ম্যানেজ করতে পারছি। না না, সেটা ঠিক আছে। ধরেন যে সুজাবত সরকার স্বাধীনতা যুদ্ধের কথা বলতো, রাজাকারের বিচারের কথা বলতো, খুনির ফাঁসির কথা বলতো। তার ওয়াইফ আতিয়া বানু, সে তো ডেঞ্জারাস। সে তো আমাদের বড় লিডাররে পর্যন্ত ফাঁসিতে লটকাইতে চাইতেছে। একই অপরাধে সুজাবত সরকারের এক শাস্তি আর তার ওয়াইফের আর এক রকম শাস্তি, আমি ঠিক বুঝলাম না। আমরা তো এখন শাস্তি দিতেছি না, সিচুয়েশনটাকে একটু ট্যাকেল করতেছি। তবে হ্যাঁ, শাস্তি দেব, কঠিন শাস্তি দেব। না সেটা দিয়েন, কিন্তু আমার বিশ্বাস কি জানেন, যে আমাদের বড় লিডার যদি বাইরে থাকতেন, তাহলে আমি যে তরিকায় কাজ করতে চাইতেছি, উনি ঠিক সেই তরিকাতেই কাজ করতে বলতেন। আব্বার সাথে আলোচনা করেই তোমার এই কাজ দেওয়া হয়েছে। ও, তাহলে তো কথা নাই। আপনি লিডার, আপনার আব্বাও লিডার, কাজ হবে। আরেকটা বিষয় তোমাকে বলে রাখি, আপনি সেই পুরনো শকুন। 1948-এ হিংস্র নখরে আপনি ক্ষতবিক্ষত করেছিলেন আমাদের প্রিয় বর্ণমালাকে। আপনি সেই পুরনো শকুন। 1952 সালে বিনাশ চেয়েছিলেন আমাদের অস্তিত্ব, রক্তাক্ত করেছিলেন আমাদের ভাষাকে। আপনি
সেই পুরনো শকুন। আপনি সেই পুরনো শকুন। 1969, 70, 71 আপনি অবতীর্ণ হয়েছিলেন ব্যাধের ভূমিকায়। আপনার প্রভুদের তুষ্ট করবার জন্য আপনি হত্যা করেছিলেন আপনার প্রতিবেশী, আত্মীয়, অনাত্মীয়, চারপাশের মানুষদের। প্রভুদের মনোরঞ্জনের জন্য আপনি আপনি আপনার ভগ্নী এবং কন্যাদেরও তুলে দিয়েছিলেন প্রভুদের কামুক শয্যায়। রক্তাক্ত করেছেন আমাদের ভাষাকে। আমি যাবো না, যাবো না, আমাকে আমি যাবো না। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। কি করছো? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আপন না হলেও আতি আমার বোন, আর ভাইয়ের সমস্যা সমাধানে বোন সহযোগিতা করবে না সেটা হয় নাকি? বোন? আমি তোমার বোন? হ্যাঁ, বোনই তো। আমার আম্মার আপন ফুফাতো বোনের মেয়ে তুমি। তুমি খুনি। তুমি জুমার নামাজের মুসল্লিদের পর্যন্ত খুন করেছো। তুমি খুনি, খুনি। কি করবো বোন, এটা তো খুনের মৌসুম। আমার তো আর কিছু করার ছিল না। আত্মীয়, তুমি কিন্তু আমার আপন বোন না, জানো তো। আমাদের ধর্মে আছে আপন বোন ছাড়া অন্য কারো সাথে। সুজাবাদ সরকার আমার প্রিয় ভাই, না না ভগ্নিপতি। তুমি আর আমার বোন যদি আমাদেরকে সহযোগিতা না করো, আমি তো তোমাদেরকে সেভ করতে পারবো না। ওই ঘরে তোমাদের বাচ্চাটাকে আরো 3 নওজওয়ান ঘরের মধ্যে বেঁধে রেখেছে। তোমাদের সহযোগিতা না পেলে তো ওরা তোমার বাচ্চাটাকে মেরে ফেলবে। তারপর আমার এই দুষ্টু সঙ্গীগুলো ওরাও তোমাকে মেরে ফেলবে। তারপর কি হবে জানো তো? তোমার স্ত্রী মানে আমার বোনকে ওরা ধরে যা খুশি গালাগালি আমার পছন্দ না। সুজাবাদ, ছেড়ে দেখ একবার। আমার কি দোষ বলো? কর্নেল সাহেব মৌজ মাস্তি করবেন, সেজন্য তার নারী সঙ্গ প্রয়োজন। আরে উনি তো কর্নেল সাহেব, উনি তো সাধারণ সিপাহী বা আবিলদার না। উনি তো যে কোনো সাধারণ মেয়ে ওনার জন্য চলবে না। থামো, ওনার দরকার ভদ্র, সুশীল, শান্ত, সুন্দরী নারী। আমাদের এই ছোট্ট গ্রামে আমি কোথায় পাবো বলো? যাও 2-4 জন ছিল, তারা তো পালিয়ে গেছে। আচ্ছা একবার ছেড়ে দেখ। থামো, এই জন্যেই আমি আমার বোনকে নিয়ে যেতে যাচ্ছি। আমি তোমাকে কথা দিচ্ছি, কর্নেল সাহেব আর অফিসাররা ছাড়া আমার বোনকে কেউ ছোবে না। নিয়ে আসো। আফসোস, তোমরা কিছুই করতে পারলে না। এরকম একটা কেস থেকে ছেলেটা বেরিয়ে গেল। কি করবো আব্বা, ও যে সেদিন ঢাকায় ছিল না
তার সব কিছু দাখিল করাতেই তো তোমাদের কোশিশের ঘাটতি ছিল। আমাদের লোকেরা কি করছিল সেখানে? যখন তোমরা বুঝতে পারলে যে ও রংপুরে সাক্ষী দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখনই তো তোমাদের ব্যবস্থা দেওয়া উচিত ছিল। আপনি শান্ত হন আব্বা, ও একটা পুস্কি ছেলে, ও ভেতরে থাকলে কি আর বাইরে থাকলে কি। এটাই তোমাদের ভুল, বোঝো না কেন? নতুন প্রজন্ম আমাদেরকে নিয়ে কথা বলছে এখন। যে ইতিহাসকে আমরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছি, ওরা সেটা টেনে বাইরে বের করে নিয়ে আসছে, মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। আর আমাদের দর্শন, আদর্শ সব মানুষের ঘৃণায় বিলীন হয়ে যাচ্ছে। আপনি শান্ত হন আব্বা, শান্ত হন। আগে আপনার কেসের ফয়সালা করি, তারপর শুরু করব তথাকথিত সত্য উদ্ঘাটনকারী ওদের ধ্বংসের প্রক্রিয়া। আপনাকে সাজা দিবে কার সাধ্য? সময় শেষ। আসি আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝছো, এইসব আমার কাজ না। খুন, রক কাটা, এইসব আমার কাছে হইতেছে ডাল ভাত। তোমাকে যখন অপহরণ করে আনা হইল, ভাবছিলাম তোমাকে সাফা করতে বলা হবে, কিন্তু না, হুকুম নাই। তোমাকে তোমার দাদির সাথে টেলিফোনে কথা বলাই দিতে হবে, সে যাতে সাক্ষী দিতে না যায়। সাংঘাতিক ঘাওড়া তোমার দাদি আতিয়া ভালো। আরে মাইয়া মানুষের এত ঘাওড়ামি ভালো না। তোমার দাদা সুজাবুত সরকার, সেও ঘাওড়ামি করত। রাজাকারের বিচার চাই, পরিণতি কি হইল? মার্ডার। তোমার আব্বা, সে তার বাপের খুনিরে খুঁজে বাইর করার জন্য কত চেষ্টা করল। বাপের বেটা একজন, খুনির তো কাছাকাছি চলে গেছে। আমরা তারে না করছিলাম, কিন্তু সে নিষেধ ছড়ে নাই। তার নাকি মায়ের নির্দেশ, বাপের খুনিরে খুঁজে বাইর করো, তার প্রতিশোধ দাও হত্যার। আরে আমাদের দেশে এই সমস্ত প্রতিশোধ চলে নাকি? আমাদের লিডাররাও তাকে না করছিল, কিন্তু শোনে নাই। ফিনিশ। তোমাকে হত্যা করবো না, হুকুম নাই। মোহাম্মদ বেগ নবাব সিরাজদৌলাকে হত্যা করছিল, কিন্তু বেগম সাহেবা তার সন্তানদের হত্যা করে নাই, কারণ হুকুম আছিল না। তুমি খালি তোমার দাদির একটা ফোন করবা, ফোন করিয়া বলবা যে তো হুট হাঙ্গা আমার কোনো দরকার নাই, আপনি বুড়া হইছে, রেস্ট নেন। এইটা হলো তোমার দাদির নাম্বার। এই নাম্বারে তুমি ফোন করবা, তোমাকে যেভাবে বলতে বলা হয়েছে তুমি ঠিক সেইভাবে কথা বলবা। উল্টা পাটলা কিছু করলে ফিনিশ হয়ে যাবে। খালি তুমি না, 2-1 দিনের মধ্যে তোমার দাদিও শেষ হয়ে যাবে। আমি তোমার বান্ধন খুলে দিয়ে না, কথা কও। মাইকটা অন করতেছি, কথা কও। এই নাম্বারে ফোন দেওয়া যাবে না। কেন যাবে না? কেন? আপনি দেখছি কিছুই বোঝেন না। এটা দিদার রেগুলার নাম্বার। আমার অপহরণের পর থেকে দিদার রেগুলার নাম্বারে সবকটা ফোন রেকর্ড করা হচ্ছে। আপনি যদি এই নাম্বারে ফোন দেন, তাহলে আপনার অবস্থান ট্র্যাক করে পুলিশ এখানে চলে আসবে, আর আপনি ধরা পড়ে যাবেন। কথা তুমি ঠিকই বলছো। শালা মোবাইল ফোনের উপর আজকাল কোনো ভরসা করা যায় না। মোবাইল ফোন নিরাপদ না। দিদার আরেকটা নাম্বার আছে, খুব একটা ব্যবহার করে না, ওই যে মোমরেজ ভাইয়ের কাছেই থাকে। আপনি চাইলে সেই নাম্বারে ফোন দিতে পারেন, সেটা খুবই নিরাপদ। আমাদের নিরাপত্তা নিয়ে তোমার এত ভাবনা কেন? আপনাকে কে বলল আমি আপনার নিরাপত্তা নিয়ে ভাবছি? আমি তো আমার নিরাপত্তা নিয়ে ভাবছি।
আমি একটু এদিক সেদিক উল্টাপাল্টা করলে তো আমাকে শেষ করে দেবেন। কথা ঠিকই বলছো, তবে তোমাকে অন্য নাম্বারে কথা বলতে দিতে হইলে আমার একটু পারমিশন নিতে হবে। কার পারমিশন নিতে হবে? সেটা তোমার দরকার কি? আপনি এখনই কাজটা করতে গেলেন? আমি আর এসবের মধ্যে নেই। নেই মানে কি? আরে আপনি তো বললেন আউট অফ কোর্ট গেম খেলতে। দেখুন, প্রত্যেকটা কাজের একটা সময় আছে। যাই হোক, এখন কি করব সেটা বলুন। জানি না, ঝামেলা আপনি বাঁধিয়েছেন। দেখুন, আমরা কেউ প্রসিকিউশনের হয়ে কাজ করি, আবার কেউ ডিফেন্সের হয়ে। আমাদের পেশায় এথিক্স বলে কিছু আছে। আমি আপনার বাবার কেসের বাইরে অন্য কোনো বিষয়ে কনসার্ন হতে পারবো না। আরে পারবেন না মানে কি? আপনি তো আমাদের লোক, জেনেই তো আমি আপনার কাছে। ভাই, আপনার সাথে আমি আর কোনো কথা বলতে পারবো না। পুলিশ আপনাকে খুঁজছে। প্লিজ প্লিজ। আপনার সাজানোর ডাকাতির ঘটনাটা ফাঁস হয়ে গেছে। এতক্ষণ কেউ টেলিফোন বিজি রাখে? হ্যাঁ, ভাই দিব দিদার অন্য নাম্বার? ঠিক আছে, বলো। মামলা থেকে আমার অব্যাহতি পাওয়ার ব্যাপারটা আমি মুক্তিকে জানিয়েছিলাম, আর আজ যে আমি এখানে আসবো এটাও জানতো। কি সাংঘাতিক ব্যাপার! সেজানকে ফাঁসানোর জন্য তারা লোক ভাড়া করে নিজের প্রতিষ্ঠানে ডাকাতি ঘটিয়েছে, আবার এরা মানুষও খুন করেছে। তারা এই সময় এই কাজ ঘটাইতেছে। স্যার ভাইবে দেখেন, ৭১ সালে কি ভয়াবহ ঘটনা ঘটাইছে। আপনার আশঙ্কাই ঠিক। আপনি যাতে কোর্টে সাক্ষী দিতে না যান, সেজন্যই আপনার নাতনি মুক্তিকে তারা অপহরণ করেছে। কিন্তু আমার ধারণা, আপনি যদি সাক্ষী দিতে নাও যান, তবুও তারা মুক্তিকে ছাড়বে না। না, এ কথা বলবেন না। আমি কোর্টে যাব, আজহার চাকলাদারের বিরুদ্ধে সাক্ষ্য দেব, কিন্তু মুক্তিকে হারানো চলবে না। আমি আমার স্বামীকে হারিয়েছি, আমার একমাত্র ছেলে মুক্তির বাবাকে অকালে হারিয়েছে। মুক্তি আমার একমাত্র সম্বল। আমার স্থির হও। কিন্তু একটা বিষয়ে আমি খুবই কনফিউজড। আপনাকে হুমকি দেওয়ার জন্য তারা মুক্তিকে অপহরণ করেছে, কিন্তু তারা বাসায় এসে আপনাকে হুমকি দেন নাই, এমনকি ফোনেও আপনাকে হুমকি দেন নাই। কারণ আমি জানি ওরা আপনার বাসায় এসে কখনোই হুমকি দিবে না, কারণ আপনার বাসায় সিকিউরিটি আছে। আবার ফোনেও হুমকি দিবে না, কারণ ফোনে হুমকি দিলে আমরা তাদের অবস্থান ট্র্যাক করতে পারবো। তুমি কান্না করো না, পুলিশ আছে না? হ্যালো হ্যালো মোমরেজ ভাই। স্পিকার অন করুন প্লিজ। তোমার কথা বলার কোনো দরকার নেই, আমার কথা মন দিয়ে শোনো। আমি যে ফোন করেছি এই কথাটা পুলিশকে বলবে না। আমি ভালো আছি, তবে একটা কথা, দিদা যেন কোনোভাবেই সাক্ষী দিতে না যায়। এত বছর পর কি হবে সাক্ষী দিয়ে? তাছাড়া আজহার চাকলাদার বৃদ্ধ মানুষ, একজন বৃদ্ধ মানুষের গলায় ফাঁসির দড়ি পরিয়ে কি লাভ? মোমরেজ ভাই, দিদাকে বোঝাও সে যেন সাক্ষী দিতে না যায়। রাখি। আমি একটু আসছি। হ্যাঁ, আমার মুক্তি বেঁচে আছে। অযথা কান্না করতেছো। আমার মুক্তি বেঁচে আছে, ও তো সুস্থ আছে না, আর পুলিশ তো আছে, আমরা দেখতেছি শুনুন, ব্যাপারটা। মুক্তির অবস্থান লোকেট করা গেছে। আমরা যেভাবেই পারি না কেন ওকে উদ্ধার করবই। আমি আসছি। হ্যাঁ, তুমি স্থির হও, আমি আসতেছি, আমি বেরো। আলহামদুলিল্লাহ, পাওয়া গেছে তো। আল্লাহ তাআলা ঠিকঠাক মতো নিয়ে আসছে। কথাটা বলার একদম পারফেক্ট বলছো, ঠিকই বলছো। কিন্তু ওই পাশে যে ফোনটা ধরছিল, সে যে তোমার মোমরেজ ভাই, এটা বুঝলা কেমনে? কি বলেন? জন্মের পর থেকে মোমরেজ ভাইকে দেখছি, তার কণ্ঠ চিনব না?
কথা তুমি ঠিকই বলছো, যা বলা ঠিকঠাক মতোই বলছো, কিন্তু তারপর আমার বুকের মধ্যে কেমন জানি একটু খসখস করতেছে। লিডারে না জানাইয়া তোমারে অন্য একটা নাম্বারে ফোন করতে দিলাম। আপনার লিডারকে নিশ্চিন্তে থাকতে বলবেন। আমার দিদা আমার জীবনের রিস্ক নিয়ে কোনোভাবে সাক্ষী দিতে যাবে না। ঠিক আছে। হ্যালো, কি করলা তুমি? মাথা মোটা গর্ধব কোথাকার। তোমায় আমি বলছিলাম না নিজের থেকে কিছু করতে যেও না। লিডার, যা ঘটানোর তা তো ঘটাই ফেলছি, এখন কি করব বলেন? টেলিফোনের সিম কার্ডটা খুলে ফেলে দাও, মেয়েটাকে সাফা করো, তারপর পালায় যাও। বড় লিডার মানে আপনার আব্বার বিরুদ্ধে সাক্ষী দেওয়া থামানো? নতুন রাস্তা বের করতে হবে। এখন যা বললাম সেটা করো, ভাগো। ঠিক আছে, কিন্তু আপনি কোথায়? হ্যালো হ্যালো হ্যালো, আপনাকে ক্ষমা করার অর্থ অন্যায় এবং অসুন্দরের সাথে আপোষ করা, নবপ্রজন্মকে বিভ্রান্ত করা আর ইতিহাসকে মিথ্যা প্রতিপন্ন করা। আপনাকে ক্ষমা করার অর্থ শহীদ ভ্রাতা, ধর্ষিতা বোন, সন্তানের জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে যাওয়া মা এবং আপনার ভয়ঙ্কর নির্যাতনে নিহত বাবাকে অসম্মান করা। আজ কেউ আপনাকে করুণা পর্যন্ত করবে না, ক্ষমার তো প্রশ্নই ওঠে না। যুদ্ধের শেষ লগ্নে আপনি ব্যাপৃত হয়েছিলেন আর এক নিষ্ঠুর হত্যাযজ্ঞে। দেশকে, জাতিকে, ইতিহাস এবং ঐতিহ্যকে চিরতরে ধ্বংস করতে চেয়েছিলেন, কিন্তু শেষ অবধি মানবতার বিজয় হয়েছে। আপনার বিনাশী থাবা থেকে মুক্তি পেয়েছে স্বদেশ। আজ আপনার রক্তচক্ষু, রক কাটার অস্ত্র আর ধর্মের খোলসটাকে উন্মোচন করা হয়েছে। এখন আমরা খুলে নেব আপনার নখরগুলো, উপড়ে ফেলবো আপনার অশুভ দুচোখ, বর্ণমালার চাবুক দিয়ে রক্তাক্ত করব আপনার অঙ্গ প্রত্যঙ্গ। আপনার বিচার হওয়াটা খুবই জরুরি, কারণ সুযোগ পেলেই আপনি তস্করের মতো, দস্যুর মতো ছিনিয়ে নিতে চান আমাদের স্বাধীনতাকে। স্পর্ধিতভাবে আপনি আপনার শকটে উড়িয়েছেন ধর্ষিতা বোনের শাড়ি, আমাদের জাতীয় পতাকা। সত্যকে চাপা দিয়েছেন মিথ্যার কালিমা দিয়ে। অসংখ্য মানুষ এগিয়ে আসছে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবার জন্য। তারা ধ্বংসের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, উড়িয়ে দেবে সুন্দরের বিজয় পতাকা। আপনার বিরুদ্ধে প্রামাণিক দলিল হয়ে বিচারশালায় হাজির হবে বর্ণমালারা।